40 বছর ওই বাসায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মাত্র কয়েক মিনিট, হ্যাঁ কেবলই কয়েক মিনিটের ব্যবধানেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে আবেগঘন একটি অধ্যায়ের ওপর জবনিকা টেনে দেওয়া হয়েছিল। ঢাকা সেনানিবাসের নেথর, শান্ত আর থমথমে সেই রাজপথ, চারদিকে সাজোয়া গাড়ি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাজারো সশস্ত্র সদস্যের কড়া নিরাপত্তা বেষ্টনী। আর ঠিক সেই উত্তপ্ত বলয়ের মাঝখানে নির্বাক দাঁড়িয়েছিলেন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যে বাড়িটির প্রতিটি ইট পাথরে জড়িয়েছিল এক মহান স্বাধীনতার সংগ্রামের স্মৃতি, যে বাড়ির প্রতিটি দেয়ালে গাঢ় হয়ে লেখা ছিল সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের অগণিত স্মৃতিচিহ্ন, টানা 3 দশক ধরে আগলে রাখা সেই ঐতিহ্যবাহী বাসস্থান থেকেই 2010 সালের 13ই নভেম্বর তাকে একরকম জোরপূর্বক ও অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছিল। সেদিনের সেই করুণ উচ্ছেদের দৃশ্য আজও স্বাধীন বাংলাদেশের রাজনীতির পাতায় এক অন্যতম বিতর্কিত এবং কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। কিন্তু ক্ষমতার দাপটে ইতিহাস বিকৃত করা গেলেও সময়কে তো কখনো থামিয়ে রাখা যায় না। আজ দীর্ঘ 2.5 দশক বাদে ইতিহাসের সেই নিষ্ঠুর চাকা যেন ঠিক একইভাবে উল্টো ঘুরে দাঁড়িয়েছে। 2010 সালের সেই অন্যায় ও বর্বরচিত ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে বিভিন্ন সময়ে যাদের বিরুদ্ধে চরম ক্ষোভের আঙ্গুল উঠেছিল, প্রশাসনের ক্ষমতার করিডোরে আবারও নতুন করে ঘুরে ফিরে আসছে সেসব বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের নাম। কেন হঠাৎ এই তোলপাড়? কি ঘটতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের গোপন নথিপত্রে? চলুন রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার আড়ালের সেই রুদ্ধশ্বাস গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত ডিকোড করা যাক। 1981 সাল চট্টগ্রাম সার্কিট হাউজে এক মর্মান্তিক দেশি বিদেশি চক্রান্তে শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বামীর শাহাদতের পর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের সরকারি বাসভবনে 2 সন্তানকে নিয়ে অতি সাধারণ জীবনযাপন ও বসবাস শুরু করেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে তার দীর্ঘ আপোষহীন রাজনৈতিক আন্দোলন ও নেতৃত্ব তৈরির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেনানিবাসের সেই ঐতিহাসিক বাড়িটি। কিন্তু 2010 সালে ক্ষমতায় থাকা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আচমকাই দৃশ্যপট বদলে দেওয়া হয়। আইনি জটিলতা ও বরাদ্দের মারপ্যাচে হঠাৎ করেই বাতিল করা হয় বাড়িটির বৈধ সত্ত্ব। জাতীয়তাবাদী দল বিএনপি তৎকালীন সরকারের এই পদক্ষেপকে নগ্ন রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিলেও তৎকালীন প্রশাসন কোনো কথা শোনেনি। এরপর আসে 2010 সালের 13 নভেম্বরের সেই অভিশপ্ত ও রক্তহীন করা সকাল। ভোর হতেই শত শত ডিএমপি ও র্যাব সদস্য পুরো শহীদ মঈনুল রোডের বাসভবনটিকে একটি দুর্ভেদ্য দুর্গের মতো অবরুদ্ধ করে ফেলে। এরপর বেগম খালেদা জিয়াকে অত্যন্ত অসম্মানজনক প্রক্রিয়ায় সেই বাসভবন থেকে চিরতরে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে গুলশানের বাসভবন ফিরোজায় স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়। কিন্তু এত বড় একটি ঐতিহাসিক বাসভবন উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সামনে থেকে কারা নেতৃত্ব দিয়েছিলেন? রাজনৈতিক বিতর্ক ও অনুসন্ধানী প্রতিবেদনে বারবার কয়েকটি নির্দিষ্ট নাম উঠে এসেছে। বিশেষ করে তৎকালীন অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা এবং জেসমিন বেগমের মতো প্রভাবশালী নারী পুলিশ কর্মকর্তাদের নাম এই জোরপূর্বক উচ্ছেদ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হিসেবে অভিযুক্ত হয়ে আসে। কিন্তু সময় এখন আমূল বদলে গেছে। প্রশাসনের ভেতরে আজ শুরু হয়েছে এক চরম ও নিরপেক্ষ শুদ্ধি অভিযান। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যেসব কর্মকর্তা পেশাদারিত্ব বিসর্জন দিয়ে একটি দলের চাটুকারিতায় মেতে উঠেছিলেন, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি ও প্রশাসনিক হিসাব নিকাশের পালা। বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন মহলে এখন বিসিএস 21তম ব্যাচের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। একের পর এক হেভিওয়েট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। অভিযোগের পাহাড় কিন্তু ছোট নয়। তাদের বিরুদ্ধে জমা পড়েছে চরম রাজনৈতিক পক্ষপাতিত্ব, পেশাগত ক্ষমতার অপব্যবহার, 2014 ও 2018 সালের বিতর্কিত রাতের নির্বাচনে কারসাজি, বিরোধী দল দমনে বর্বরচিত নিপীড়ন,
রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার এবং কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক অসদাচরণ। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 17 জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তারেক রহমান অনুমোদন দিলেই তাদের বাধ্যগত অবসরের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে বহিষ্কার করা হবে চাকরি থেকে। এই তালিকার সবচেয়ে বিস্ফোরক অংশে রয়েছে 3টি নাম: রেবেকা সুলতানা, জেসমিন বেগম এবং ফরিদা ইয়াসমিন। ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা ও জেসমিন বেগম ক্ষমতার যে অপব্যবহার করেছিলেন, আজ 2.5 দশক পর সেই অপরাধের ফাইলই পুনরুজ্জীবিত হয়েছে। নথিতে উঠে এসেছে, রেবেকা সুলতানা কেবল বেগম জিয়ার উচ্ছেদেই ভূমিকা রাখেননি, বরং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঘনিষ্ঠ হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি গোপনীয় রাষ্ট্রীয় তথ্য রাজনৈতিক নেতাদের হাতে পাচার করতেন। অন্যদিকে ফরিদা ইয়াসমিন, ডিএমপির সাবেক এই যুগ্ম পুলিশ কমিশনারের নামে জড়িয়ে আছে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার পর নির্জন পুরান ঢাকা কারাগারে নিয়ে যাওয়ার সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে। সেদিন খালেদা জিয়ার প্রিজন ভ্যানের ভেতরে বসা ফরিদা ইয়াসমিন কিভাবে ঊর্ধ্বতনদের সঙ্গে মিলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়ন করেছিলেন, তার পূর্ণাঙ্গ খতিয়ান এখন তারেক রহমান সরকারের টেবিলে। তবে শুধু এই 3 নারী কর্মকর্তাই নন, প্রশাসনিক শুদ্ধি অভিযানের এই থ্রিলারে অভিযুক্তের তালিকায় উঠে এসেছে আরও অনেক রাঘব বোয়াল কর্মকর্তাদের নাম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ সহচর ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহ হিল বাকি, যাকে নিয়ে অভিযোগ উঠেছে তিনি পুলিশ সদর দপ্তরের অতি গোপন শাখায় বসে বিরোধী দলের শীর্ষ নেতাদের অর্থাৎ জামাত এবং বিএনপি নেতাদের টেলিফোনে আড়ি পাততেন এবং সেই আড়ি পাতার সংবেদনশীল তথ্য পাচার করতেন। অতিরিক্ত ডিআইজি সোহেলি ফেরদৌস 2018 সালের রাতের ভোটে কারসাজি করতে যিনি পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুমে বসে পুরো চাল চালতেন এবং পরবর্তীতে এআইজি মিডিয়া থাকাকালে সরকারি কোষাগারের 15 লাখ টাকা আত্মসাৎ করেছেন। কক্সবাজারের সাবেক এসপি ও অতিরিক্ত ডিআইজি AKM ইকবাল হোসেন, যাকে ঘিরে এসেছে মাদক মাফিয়াদের মতো ভয়ঙ্কর অভিযোগ। সরকারি ক্ষমতার আড়ালে তিনি নাকি নিজের ব্যবহৃত সরকারি গাড়িতেই কোটি কোটি টাকার ইয়াবা চালান সীমান্ত থেকে দেশের বিভিন্ন জায়গায় পাঠাতেন। এছাড়াও আরও 33 জন কর্মকর্তা আছেন এ তালিকায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় বহু সরকার এসেছে, বহু ক্ষমতাধর কর্মকর্তা চাটুকারিতার মাধ্যমে ক্ষমতার শীর্ষ আসনে বসেছেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস কাউকে কোনোদিন মাফ করে না। যে অন্যায় সিদ্ধান্তগুলো একসময় রাজকীয় ক্ষমতার দম্ভ দেখিয়ে নেওয়া হয়েছিল, 15 বছর কিংবা 20 বছর পরে সেই অন্যায় সিদ্ধান্তগুলোই আবার প্রমোশনের বাধা এবং ক্যারিয়ারের অভিশাপ হয়ে ফিরে আসে। আগামী কয়েকদিনের মধ্যেই যদি সত্যিই এই নতুন প্রজ্ঞাপনটি জারি হয়, তবে তা শুধু 17 জন কর্মকর্তার চাকরি জীবনের এক করুণ সমাপ্তি টানবে না, বরং এটি হবে বাংলাদেশের আমলাতন্ত্র ও পুলিশ বাহিনীর ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হবে এক কঠোর শিক্ষা। দলের গোলামি নয়, বিএনপি কিংবা আওয়ামী লীগের গোলামি নয়, বরং রাষ্ট্রের প্রতি বিশ্বস্ততাই একজন সরকারি কর্মকর্তার আসল পরিচয়। এখন দেখার বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত কত দ্রুত বাস্তবায়ন হয় এবং এই আইনি পদক্ষেপ কি সত্যি বাংলাদেশের পুলিশ বাহিনীকে এক নতুন ও দুর্নীতিমুক্ত আলোর পথে নিয়ে যেতে পারে কিনা। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।